নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ধারাবাহিক গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম তখন তোমার 21 বছর বোধহয়। কলমে দেবিকা সাহা। আজও কি পিছু টান আছে? কিসের টানে ফিরছিস ওই শহরে? সময় বদলেছে, আগের মতন কিচ্ছু নেই আমি জানি, তাও আমাকে একবার যেতেই হবে। একবারের জন্য হলো। তিন্নির বিয়েতে যেতে পারিনি, ওর মেয়ের অন্নপ্রাশনেও যদি না যাই তাহলে খুব খারাপ দেখাবে রে। আর ওখানে গেলে যে তুই ভালো থাকতে পারবি না। অতীতের স্মৃতিগুলো সামনে এসে দাঁড়াবে এক লহমায়। পারবি তো ওই চেনা মানুষগুলোর সামনে গিয়ে নিজেকে কঠিন রাখতে? নিজেকে কঠিন রাখতে আমি কখনোই চাইনি, তবুও কঠিন হতে হয়েছে। সময় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। যাই হোক, এসব বাদ দে। দেখ, যা ভালো বুঝবি করবি। এমনিতেও আমার কথা তুই কবেই শুনেছিস। তবে একটাই কথা বলবো, নিজেকে আর কষ্ট দিস না ঋদ্ধি। অনেক তো হলেও এবার একটু নিজেকে নিয়ে একটু ভাব। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি না ভাবলেও তুই তো আছিস আমায় নিয়ে ভাবার জন্য। সত্যি জিৎ, তোর মতো বন্ধু ভাগ্য খুব কম পাওয়া যায় রে। সব সময় এমনটাই থাকিস কেমন? আচ্ছা শোন, আমি এবার উঠি। কাল সকালে ফ্লাইটে, ঘরে গিয়ে একটু কোচকাজ করতে হবে। কবে ফিরবি? 1 সপ্তাহের জন্য যাচ্ছি। নেক্সট উইক আবার দেখা হবে তোর সাথে। সাবধানে যাস, নিজের খেয়াল রাখিস। তুইও সাবধানে থাকিস। সমৃদ্ধি এগিয়ে যেতেই ওর দিক থেকে চোখ সরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল শুভজিৎ। সেই 5 বছর আগের সমৃদ্ধির সাথে এই সমৃদ্ধির যেন কোনো মিলই নেই। সবসময় হাসি খুশি থাকা মেয়েটা আজ কেমন যেন গম্ভীর আর চুপচাপ। সহজ সরল মেয়েটা হারিয়ে গিয়ে কঠিনের আবরণে মোড়া অন্য এক মানুষ যেন। কাল সকাল সকাল চলে আসবে, কিন্তু পরশু দিনে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব কাল থেকেই নিতে হবে। মামা ভাত বলে কথা, মামাকে সক্রিয় ভূমিকা তো পালন করতেই হবে। অনুষ্ঠানের আগের দিন গোছগাছ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, মামাকে সবটা নিজের হাতে সামলাতে হবে। অনেক বড় একটা দায়িত্ব। সে আমার মিষ্টি মার জন্য তার মামা একটু দায়িত্ব তো নিতেই পারে। আমি কাল সকাল সকালই পৌঁছে যাব তোদের ওখানে। যাক, আমি বাঁচালি। আচ্ছা শোন, মা বাবা কিন্তু কাল বিকেলে আসবে, তুই এসে ওদের আনতে যাস একদম। ওকে? আচ্ছা এবার তাহলে রাখছি ফোনটা। কাল দেখা হচ্ছে। দাদা ভাই, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম যে ঋদ্ধি আসছে কাল। ওর সকালে ফ্লাইট, দুপুরের মধ্যে পৌঁছে যাবে। এতগুলো বছর পর ঋদ্ধি নামটা শুনে খানিকটা চমকে উঠল সৌম্যদীপ। তা নাই চাইতে ও একটু চুপ হয়ে গেল ছেলেটা। দাদা ভাই, চুপ করে গেলি যে? না কিছু না, চল রাখছি, কাল দেখা হচ্ছে। ফোনটা রেখে দিতেই একটা অদ্ভুত রকমের উপলব্ধিতে ঘিরে উঠল সৌম্যদীপের মনটা। সত্যি কাল ঋদ্ধি আসছে, এতগুলো বছর পর এয়ারপোর্টে পা রাখতে একটা অদ্ভুত শিহরণ ঘিরে উঠল। ঋদ্ধির মনটা শেষ যেবার এখানে পা রেখেছিল তখনকার গল্প এখনকার থেকে সম্পূর্ণ আলাদা। সেই সমৃদ্ধ ছিল নিতান্তই ভাঙাচোরা একটা মানুষ। আর আজকে সমৃদ্ধিকে ঘিরে জাঁকজমকের কোনো শেষ নেই। রঙিন দুনিয়ায় সমৃদ্ধি নামটা উজ্জ্বল অক্ষরে বিরাজমান। শুধুমাত্র ওর গান শুনবে, ওর সঙ্গে দেখা করবে বলে কত মানুষ অপেক্ষায় থাকে। সত্যি সবসময় সব থেকে বড় ম্যাজিশিয়ান সময়। কথাটা ভাবতেই একটা দীর্ঘশ্বাসের সাথে আলতো হাসি রেখা ফুটে উঠল ঋদ্ধির মুখে। হাতের ট্রলিটা নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। এয়ারপোর্টের বাইরের এই ভিড়গুলোকে বড্ড শান্তির, বড্ড নিজের বলে মনে হচ্ছে। আজ এতগুলো বছর পর নিজের শহরে পা রেখে যেন একটু প্রাণ খুলে শ্বাস নিতে পারছে মেয়েটা। যদিও এই শহর ওকে কিছুই দেয়নি, সব কিছুই কেড়ে নিয়েছে ওর থেকে, তবুও এই শহরটাই ওর কাছে নিজস্ব ভালো লাগার জায়গা, একান্ত আপন। তবে এই ভিড় রাস্তায় নিজের মুখটা যতটা সম্ভব ঢেকে রাখতে চায় মেয়েটা। পাবলিক ফিগার হওয়ার দরুন ওকে দেখলেই ওর আশেপাশের লোকজন হাজির হয়ে যায়। কেউ বা অটোগ্রাফ নিতে, কেউ বা সেলফি নিতে, মুহূর্ত বন্দি করতে চায় তাদের প্রিয় গায়িকার সাথে কাটানো মুহূর্ত। এসব কখনোই না করে না ঋদ্ধি। ওর এই একাকিত্বের জীবনে এই মানুষগুলো ভালোবাসাই ওর বেঁচে থাকার রসদ। তবে আজকের ব্যাপারটা অন্য। 5টা বছর অনেকটা সময়। এতগুলো বছর পর আজ আবার নিজের প্রিয় মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে। আজ আর অন্য কিছুই ভালো লাগছে না। আজ থেকে একটা সপ্তাহ নিজেকে আরও কঠিন রাখতে হবে, আরও অচেনা করে তুলতে হবে সবার কাছে। এসব ভেবেই স্টোলটা দিয়ে মুখটা ঢেকে নিল যথাসম্ভব। চোখের ওপর ব্ল্যাক সানগ্লাসটাও বেশ কার্যকর হবে ওই নিষ্পলক শান্ত চাহনিটা ঢেকে রাখতে।
একটা ট্যাক্সি বুক করে এগিয়ে গেল নিজের গন্তব্যের পথে, সল্টলেক সেক্টর 5 গন্তব্যে তিন্নির বাড়ি। সকাল থেকেই বেশ তোড়জোড় শুরু হয়েছে দাশগুপ্তের বাড়িতে। আর হবে নাই বা কেন? এই বাড়ির সবথেকে ছোট আর আদরের সদস্য, স্পেশাল অনুষ্ঠান বলে কথা। তিন্নি মানে তিয়াশার একমাত্র মেয়ে মিষ্টিরাজ মামা ভাত। সেই উপলক্ষে পুরো বাড়িটা সেজে উঠেছে। হিসেব মতো মামা বাড়িতেই মামা ভাতের অনুষ্ঠানটা হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মিষ্টির প্রথম মুখে ভাত মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান নিজের বাড়িতেই হবে, আর ওর মামা এখানে এসে তার ভাগ্নির মুখে ভাতের রিচুয়ালসটা করবে। তিনি আজ ভীষণ রকমের ব্যস্ত, যদিও বা এত ব্যস্ততার মধ্যেও আজকে তিন্নির কাছে অন্য একটা কারণে ভীষণভাবে স্পেশাল হয়ে দাঁড়িয়েছে দিনটা। আজ যে ওর প্রিয় বন্ধু ওর কাছে আসবে, সেই 5 বছর আগে তাকে দেখেছিল। তারপর এতগুলো দিনে একবারের জন্য ঋদ্ধির দেখা পায়নি তিন্নি। এমনকি ওর বিয়েতে সময়তেও ঋদ্ধি আসেনি। যে ঋদ্ধি কিনা সেই কবে থেকে তার প্রিয় বন্ধু বিয়ের জন্য উৎসাহিত ছিল, সেই শেষ পর্যন্ত আর আসতে পারল না। অবশ্য ওর দিকটাও তো ভুল কিছু নয়। ওর তো আসার কোনো উপায় ছিল না, মেয়েটাকে তো আর কম কষ্ট পেতে হয়নি আমাদের বাড়ির থেকে। কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল তিন্নির মুখে। যদিও বা এত আনন্দের মাঝে একটু আশঙ্কার মেঘ এসে ঘিরে ধরেছে তিন্নির মনে। এতগুলো দিন পর দাদাভাই আর ঋদ্ধি মুখোমুখি হবে, সব ঠিকঠাক থাকবে তো? দাদা এখানেই থামুন, আমার গন্তব্য এখানেই। ট্যাক্সিটা দাঁড় করিয়ে বিলটা মিটিয়ে নিজের লাগেজটা নিয়ে নেমে গেল ঋদ্ধি। তিন্নির বাড়িতে এই প্রথমবার আসা, এমনকি বিয়ের পর তিন্নিকে দেখেও নি মেয়েটা, যদিও কয়েকবার ছবিতে দেখেছে। তবুও ছবির দেখা আর চোখের দেখার মধ্যে অনেক তফাৎ। আচ্ছা, তিন্নিকে কেমন দেখতে লাগবে? সিঁদুরের রেখায় নিশ্চয়ই খুব অন্যরকম দেখাবে। দেখবি রীতি, আজ রাতের পর তোকে একদম অন্যরকম দেখতে হবে। সিঁদুরের রেখায় রাজরানীর মতো দেখতে লাগবে তাকে। আর তো মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমার ঋদ্ধি সিঁদুর রাঙা হয়ে নতুন জীবনে প্রবেশ করবে। তিন্নির বলা কথাগুলো হঠাৎ করে কেন জানি না মনে পড়ে গেল ঋদ্ধির, আর তার সাথে চোখের কোণটাও ভিজে উঠল। জিন্সের পকেট থেকে ফোনটা বের করে তিন্নির নাম্বারে একবার কল করলো ঋদ্ধি। দুবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। তুই কোথায় আছিস রে? তোর তো এতক্ষণে ফ্লাইট থেকে নেমে যাওয়ার কথা। আমি কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি। হ্যাঁ রে, ঠিকঠাক চিনে আসতে পারবি তো? মানে কতবার বললাম কাউকে একজনকে পাঠাই তোকে গিয়ে নিয়ে আসবো, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। হ্যাঁ রে, একটা পাঠাই। বাবারে বাবা, বেশি কথা বলার স্বভাবটা তোর আজও গেল না বল? আগে শোন আমার কথাটা। আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে। হায় রে, আমার কাণ্ডটা দেখ, তুই আমার বাড়ির সামনে আর আমি কিনা বকেই যাচ্ছি তখন থেকে। দাঁড়া দাঁড়া, আমি আসছি। ঋদ্ধি এসে গেছে শুনে তিন্নির আনন্দ আর দেখে কে, প্রায় ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে। তবে এই ঋদ্ধিকে চেনার সাধ্য নেই তিন্নির। আধুনিকতার আবরণে মোড়া অন্য একটা মানুষ যেন। বাহ, পপুলার গায়িকা সমৃদ্ধি সেনের দেখা মিলল তাহলে, তাও আবার আমার বাড়িতে। ভাবা যায়? আমি তো স্বপ্ন দেখছি না। তিন্নির কথাগুলো শুনে একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল ঋদ্ধির মুখে। হ্যাঁ সেই, চল ভিতরে যাওয়া যাক, তোর মেয়ের সাথে আলাপ করতে হবে তো। অনিরুদ্ধদার সাথেও দেখা করতে হবে। প্রেমিক অনিরুদ্ধদা কেমন গিন্নি ম্যাডামের হাজব্যান্ডের ভূমিকা, সেটা দেখতে হবে তো। যা, আমার মেয়েটা কোথায় গেল? নিশ্চয়ই আবার কালোর কোলে কোলে ঘুরছে। একটু শান্ত হয়ে বস না। একদম তোর মতো, হাসতে হাসতে কথাটা বলল ঋদ্ধি। এই ঋদ্ধি, আমরা দুজনেই কি হারে বকতাম বলতো? আমরা একরকম বকতাম বলে কত বকাই না খেয়েছি বল দুজনে। হ্যাঁ, বেশি বকতাম বলে তো জীবনে আমাকে আর সঠিক শিক্ষাটাই দিয়ে গেল। যাই হোক, বাদ দে, আমি বরং একটু ফ্রেশ হয়ে নিই। কথাটা বলার সময় ঋদ্ধির মুখটা যেন একটু কঠিন হয়ে গিয়েছিল। সেটা বেশ ভালো করেই লক্ষ্য করেছে তিনি। তবে এটাই হয়তো স্বাভাবিক, কথাটা ভেবে আর কথা বাড়ালো না মেয়েটা। বনু, তোর মেয়েকে কিন্তু সত্যিই সামলানো মুশকিল। পাকা বুড়ি হয়ে যাচ্ছে দিন দিন। চির পরিচিত একটা কণ্ঠস্বর শুনে সামনের দরজার দিকে ঘুরে তাকালো ঋদ্ধি। গোল চশমা আর চাপদাড়িতে মুখের গড়নটাই যেন অন্যরকম হয়ে গেছে। নীল পাঞ্জাবিতে গাম্ভীর্য ভাবটা যেন আরও বেশি প্রকট। এতগুলো বছর পরে এই মানুষটাকে দেখে একই কথাই মনে হচ্ছে। দেখা গেল বছর 4 পর। তুই আজ অন্য কারোর ঘর আর অন্য কারোর পর। এতগুলো বছর পর ঋদ্ধিকে নিজের চোখের সামনে দেখে বেশ খানিকটা অবাক হলো সৌম্যকে। সেই সাথে ঋদ্ধিকে দেখে ওর বিস্ময়ের শেষ নেই। এই ঋদ্ধিকে তো সৌম্য চেনে না। ব্ল্যাক জিন্স আর হোয়াইট টি শার্টে ঋদ্ধিকে একদম অন্যরকম দেখাচ্ছে। চোখের কাজলের গভীরতা আর পরিধি বেড়েছে অনেকটাই।
শেষবার ঋদ্ধিকে দেখেছিল কনের সাজে, ওই শেষবার দেখা। তারপর আর চাইতে বা না চাইতেও এই মেয়েটাকে আর দেখা পায়নি সৌম্য। নিজের চোখটাকে তৎক্ষণাৎ সরিয়ে অন্যদিকে তাকালো ঋদ্ধি, যদিও সৌম্য এখনও একইভাবে ঋদ্ধির দিকে তাকিয়ে। তিনি আমার একটা ফোন করার আছে, আমি একটু বাইরে যাচ্ছি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল ঋদ্ধি। তিনি জানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, তবু ওর মনে হয় সৌম্য আর তিন্নির মুখোমুখি হওয়াটা দরকার, কথা বলা উচিত নিজেদের সাথে। দাদাভাই, হ্যাঁ তিন্নি, যেটা বলতে এসেছিলাম, আমি এখন আমার ফ্ল্যাটে ফিরে যাবো। অ্যাকচুয়ালি কয়েকটা জরুরি কাজ এসে পড়েছে, আর এদিকে আমার কাজগুলো তো মোটামুটি কমপ্লিট। চিন্তা নেই, সকাল হতে না হতেই আবার এখানে চলে আসবো। কিন্তু দাদাভাই, তোর তো আজ থাকার কথা ছিল। অনেক কথাই তো দেওয়া থাকে, সব কথা কি রাখা যায়? ধরে নিই এটাও এরকম। যাই হোক, আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝলি? আমি আসছি। তিন্নির মেয়েকে ওর কোলে দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে গেল সৌম্য। সৌম্য বেরিয়ে যেতেই একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল তিন্নির মুখে। আমি জানি দাদাভাই, তোরা দুজনেই খুব কষ্ট পাচ্ছিস, আজ থেকে নয়, সে 5 বছর ধরে এই একই কষ্ট দুজনে বয়ে বেড়াচ্ছিস। ঋদ্ধি তো ওর শহরটাকে ছেড়ে দিল, নিজের চেনা সত্তাকে হারিয়ে ফেলো। আর তুইও তাই। তোরা দুজনেই আপ্রাণ চেষ্টা করিস সেটা দেখানোর জন্য যে তোরা খুব ভালো আছিস, কিন্তু আদৌ কি তাই? তোরা কি সত্যিই ভালো আছিস? না রে দাদাভাই, আমি যতদূর তোদের চিনি তাতে এটুকু বলতে পারি, তোরা কেউই ভালো থাকতে নেই, ভালো নেই। তোরা একে অপরকে ছাড়া ভালো থাকতেই পারিস না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সৌম্যর সাথে কি ওর প্রাক্তন অর্থাৎ তিন্নির কি দেখা হবে?